দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে নানামুখী পরিবর্তনের ছোঁয়া কিন্তু বাংলাদেশে এসে লেগেছে এবং পুরো বছরব্যাপী আমরা রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের পররাষ্ট্র অঙ্গনে নানামুখী পরিবর্তন দেখতে পেয়েছি। গত 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে হয়েছে এবং আমরা যদি দেখি যে স্বাভাবিকভাবেই অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মুখোমুখি করতে হচ্ছে এবং সামনেও নিশ্চয়ই এর মুখোমুখি করতে হবে। এসব বিষয় নিয়ে আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আমাদের দর্শকদেরকে শুরুতে বলছিলাম যে এই 2024 পুরো বছরটাই আসলে নানামুখী পরিবর্তনের দিকে এগিয়েছে এবং সামনেও নানামুখী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি একটা আভাস। যদি একদম শুরুতে আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থান পরিবর্তী নতুন বাংলাদেশের কূটনীতি এবং পররাষ্ট্রনীতি কেমন দেখতে পাচ্ছেন এবং সামনে কেমন হবে বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমাদের আজ 2024 সালের শেষ দিন এবং অনেক আলোচিত বহুল আকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দিয়েছে 2024 এবং এই 2024-এ আমাদের যে নতুন বাংলাদেশের যে নতুন স্বপ্ন আমরা দেখছি এবং নতুন বাংলাদেশের যে নতুন বন্দোবস্ত আমরা লক্ষ্য করছি, সেই লক্ষ্যের জায়গা থেকে আমাদের পররাষ্ট্রনীতি এবং কূটনীতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে এবং এই পররাষ্ট্র এবং কূটনীতিতে আমাদের যেহেতু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী একটি ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তো তার মাঝেও আমাদের পররাষ্ট্রনীতিগুলো কীরকম হবে বা কীরকম হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তবে আমরা আশা করি যে নতুন পররাষ্ট্রনীতি আমরা যেটা লক্ষ্য করি বিগত 16-17 বছরে ফেসিস্ট শেখ হাসিনার আমলে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিটি আসলে একটি ভিন্ন দেশ বা ভিন্ন গোষ্ঠী বা ভিন্ন মাফিয়া গোষ্ঠীদের লেন্সে দেখা হতো। আমরা সেই লেন্সকে বলি সহমত বাই, শিবব্রত দাদা। তো সেই শিবব্রত দাদা, সহমত বাইদের কিংবা অঞ্জলিদের লেন্সে বাইরে এখন নতুন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী আমরা নতুন বাংলাদেশকে দেখতে পাবো এবং এই বাংলাদেশের নতুন যে পররাষ্ট্রনীতি সেটি হচ্ছে কি সাম্য, মানবিক বোধ এবং আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার জন্য যা আমরা নতুন বাংলাদেশে এতগুলো প্রাণ, প্রায় 2000-এর অধিক ছাত্র জনতার প্রাণ, সাধারণ মানুষের প্রাণ এবং 50,000-এর বেশি মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ শুধুমাত্র আমাদের নতুন যে আর্থসামাজিক ব্যবস্থা কিংবা আমাদের রাজনৈতিক বন্দোবস্তই নয়, আমাদের পররাষ্ট্রনীতিতে যেটি আমাদের বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত বিষয় এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি নতুন উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য এবং মূল চ্যালেঞ্জের জায়গা। একদমই তাই। আমরা যদি একটু যোগ করতে চাই আপনার কথার সাথে, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে দেশীয় রাজনীতির ক্ষেত্রে ছাত্রদের একটা ভূমিকার কথা আমরা একেবারে অস্বীকার করতে পারি না এবং এই যে গণ অভ্যুত্থান ঘটে গেল পুরোটাই ছাত্র জনতার অভ্যুত্থানে। এবং আজকে যদি একটু যোগ করি তারই সাথে যে মার্চ ফর ইউনিটি একটা কর্মসূচি আছে, তারা আজকে বিকাল 3টায় তারা এই কর্মসূচি পালন করতে যাচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে আপনার কোনো রকম মূল্যায়ন আছে কিনা? আচ্ছা, আমার মার্চ ফর ইউনিটি সেটা হচ্ছে কি তারা যে প্রোক্লেমেশনের দাবি করছে, একটা সময় গতকাল রাতেও আমরা নিশ্চিত ছিলাম না যে তারা শেষ পর্যন্ত এটি করবে। একটা সময় শোনা গিয়েছিল যে এটি করবে কিংবা করবে না। আবার প্রেস উইং একটা সময় বলেছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং, তারা বলেছিল যে প্রোক্লেমেশনটি, সেই প্রোক্লেমেশনটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে এবং শুরুতে তারা বলেছিল এর সাথে ছাত্র জনতার কোনো সংযোগ নেই। তো এখানে একটি দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি। তো পরবর্তীতে আসলে যে প্রোক্লেমেশন সেটি শুধুমাত্র যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলে যে এককভাবে ক্রেডিট নেওয়ার যে বন্দোবস্ত বা যে প্রক্রিয়ার মধ্যে তারা হাঁটছিল, সেটি এখন রাষ্ট্রীয় সকল মানুষের পার্টিসিপেশন হবে। সেটি আমাদের একটি ঐক্যের জায়গাকে প্রতিষ্ঠিত করে এবং আমাদের নতুন বাংলাদেশে যে নতুন ঐক্যের বন্দোবস্ত প্রক্রিয়া তৈরি হয়েছে সেটিকে একটি খুব সুবার্তা প্রদান করে। আমি জানি না তারা আজকে কি বন্দোবস্ত ঘোষণা করবে বা তাদের আলটিমেট গোলটা কি হতে যাচ্ছে, কিন্তু যেহেতু রাষ্ট্রীয়ভাবে যে আমাদের প্রোক্লেমেশন কিংবা জুলাইয়ের যে নথিপত্র প্রকাশ হবে, তো সেটি আসলে আমাদের যে 5ই আগস্টের আগে বা তার পরবর্তী সময়ে যে আমাদের যে ঐক্যের একটি সুবন্ধন ধীরতা দেখা গিয়েছিল, সেটি আশা করি যে আগামী নতুন 2025 বাংলাদেশেও আমরা সেটি দেখতে পাবো। আপনার একদম সাধারণ চোখে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কেমন হওয়া উচিত? একটু তার সাথেও যদি বলতে চাই যে ইকোনমিস্টের চোখে কিন্তু এবছর বিশ্বের সেরা বাংলাদেশ। নানামুখী আসলে স্বীকৃতি আছে, অর্জন আছে, গত কিছু 15 বছরও আমরা সেটা দেখেছি এবং এখনকার প্রেক্ষাপটে কিন্তু সেটা একেবারে ভিন্ন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, আমাদের পররাষ্ট্রনীতিতে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে কি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি আসলে এই কথাটিকে একেবারেই ফালতু কথা বলে আমি আমার মতো মনে করি। কারণ হচ্ছে কি, দেখেন, আন্তর্জাতিক রাজনীতিতে আপনি যদি দেখেন কোনো পার্মানেন্ট শত্রু মিত্র আপনার নেই।
এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো আসলে কোনো স্বার্থ ছাড়া হয় না। এখন আপনার যদি স্বার্থ ছাড়া কোনো আন্তর্জাতিক সম্পর্ক হয় না, তো সেখানে আপনি পার্মানেন্ট বন্ধু শত্রু আপনি কীভাবে নিশ্চিত করবেন? তো সেই জায়গা থেকে দেখেন আমরা যেটা আমি আপনাকে আগে বলেছি যে আমাদের সহমত বা এবং শিবব্রত দাদাদের লেন্সে আমরা যে বাংলাদেশকে দেখি, তো সে বাংলাদেশ থেকে দেখা গেছে যে বাংলাদেশের সাথে আমাদের পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশের সাথে সম্পর্ক খারাপ হতে দেখেছি। কিন্তু আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন বিশ্বের নানামুখী যে রাজনৈতিক বন্দোবস্ত কিংবা আমাদের যে পররাষ্ট্র কূটনীতির যে চ্যালেঞ্জগুলো, যা গ্লোবাল যে ভিন্ন মাত্রাগুলো যদি লক্ষ্য করেন, সেখানেও পার্মানেন্ট শত্রু মিত্র বলে কোনো কথা নেই। আপনি যদি দেখেন ভিয়েতনামের সাথে আমেরিকার 20 বছর ধরে যুদ্ধ চলেছে, কিন্তু আজকে দেখেন ভিয়েতনাম কিন্তু আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পার্টনার। আপনি যদি দেখেন ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুদ্ধ চলেছে, জাপানের সাথে কোরিয়ার চলেছে, জাপানের সাথে আমেরিকার চলেছে, কিন্তু তারা আজকে কিন্তু বন্ধু। তো আমরা যে লেন্স ব্যবহার করে বাংলাদেশে যে বিভাজন তৈরি করা হয়েছে আমাদের পররাষ্ট্র কূটনীতিতে, তো সেটি আসলে একটি সরল রৈখিক আকারে চলা উচিত। এবং আরেকটি জিনিস আপনাদের খেয়াল করবেন, বিগত ফেসিস্ট হাসিনার আমলে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সীমানা লক্ষ্য করে, সীমানা অতিক্রম করে মিয়ানমার এখানে যুদ্ধ জাহাজ উড়িয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের বিগত সরকার চুপ ছিল। তো সেখানে হচ্ছে কি আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রক্রিয়া যদি কেউ আঘাত হানে কিংবা কেউ যদি অপচেষ্টা চালায়, সেখানে আমাকে প্রতিরোধ করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের নতুন পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জকে অগ্রমাত্রাকে অভিষ্ট লক্ষ্য স্থাপন করে বাংলাদেশ যে পথে এগিয়ে যেতে পারবে বা বাংলাদেশের জন্য যেটাকে আমরা বলি পিপল বেনিফিট বা কান্ট্রিজ বেনিফিট, ন্যাশন বেনিফিট, সেই বেনিফিট অনুযায়ী আমার যার সাথে বন্ধুত্ব পরিমাণ দরকার, যার সাথে যেরকম নেগোশিয়েট করা দরকার আমি তার সাথে করবো। এখানে কোনো লেন্স ব্যবহার করা হবে না। আরেকটি প্রশ্ন আপনি দেখেছি, সেটি হচ্ছে কি ইকোনমিস্টের চোখে বাংলাদেশের এই বছর বিশ্বের সেরা দেশ, এটি একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডমার্ক পলক আমার মতো মনে হয়। আপনি খেয়াল করবেন এখানে আসলে যে প্যারামিটারটা ইউজ করা হয়েছে, সেই প্যারামিটারটা কিন্তু খুব ধনী কিংবা খুব সুখী রাষ্ট্র কিংবা খুব বেশি উন্নতি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটি কিন্তু তারা উল্লেখ করা হয়নি। আপনি দেখেন বাংলাদেশ কিন্তু সিরিয়া রানার আপ হয়েছে, সিরিয়াকে, তাছাড়া বাংলাদেশ পোল্যান্ড, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা শীর্ষ 5 দেশকে অতিক্রম করে বাংলাদেশ শীর্ষ দেশ হয়েছে। সেটির মূল কারণ হচ্ছে কি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন আমরা মনে করি, সেটা হচ্ছে কি বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য দেশে যেরকম গণঅভ্যুত্থান হয়েছে, আমরা যদি গণঅভ্যুত্থান হিস্ট্রি দেখি, আরব বসন্তের হিস্ট্রি দেখি, ইভেন এশিয়ার হিস্ট্রি যদি আমরা দেখি, আপনি যদি সিরিয়ার হিস্ট্রিটি লক্ষ্য করেন, সিরিয়াতেও বাশার আল আসাদের পতনের পরও তারা কিন্তু স্টেবলতা অর্জন করতে পারেনি। আপনি দেখেন তাদের বিভিন্ন অঞ্চলে এখনও কিন্তু সশস্ত্র বাহিনীর অঞ্চল রয়েছে এবং তারা কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে যে সিরিয়াতে যে গণঅভ্যুত্থান এবং বাশার আল আসাদের পতন হয়েছে, সে পতন কিন্তু তারা এখন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তা আমরা বাংলাদেশে যদি দেখেন মোটা দাগে যদি 5ই আগস্টে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিংবা মানুষের সে ক্রোধ রাগ উৎক্রে পড়ার বাইরে ছাড়া কিন্তু খুব মোটা দাগে মোটামুটি বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের সিচুয়েশন তারা স্টেবল করতে পেরেছে। আপনি মাঝে আপনি রোহিঙ্গা নিয়ে কথা বলছিলেন, আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আরো কথা বলবো। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছে, আদৌ কি আমরা এর সুফল দেখতে পাবো কিনা, কি মনে হয়? আচ্ছা, রোহিঙ্গা বিষয়ের আগে আমি আরো দুটো জিনিস আপনার সাথে যোগ করতে চাই। সেটি হচ্ছে কি আপনি লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে দুটি বড় রাষ্ট্রপ্রধানদের খালি চোখে দেখলে মনে হবে যে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ দুটি সফর। একটি ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের 5.5 ঘন্টার সফর, আরেকটি হচ্ছে ইস্ট তিমুরের প্রেসিডেন্ট মাখতার হোসেন মাখতার 4 দিনের সফর। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশে বিজয় দিবসের চিফ গেস্ট হিসেবে তিনি একমাত্র বিদেশি আমন্ত্রিত হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। এবং এটির যদি আপনি একটু ভূতাত্ত্বিক বিশ্লেষণ যদি যান তাহলে দেখবেন এই বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে আরেকটি ইস্যু খুব জড়িত, সেটি হচ্ছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আসিয়ান জোটে প্রবেশের জন্য খুব তৎপরতা চালাচ্ছে। এবং এই আসিয়ান জোটে তৎপরতার আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। এবং আপনি যদি দেখেন এই মুহূর্তে আসিয়ানে 10টি পূর্ণাঙ্গ দেশ রয়েছে, একটি অবজার্ভিং কান্ট্রি রয়েছে, অবজার্ভিং কান্ট্রি হচ্ছে ইস্ট তিমুর, সেই ইস্ট তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে ভ্রমণ করেছেন। 13টি ডায়ালগ পার্টনার রয়েছে, 3টি সেক্টরাল ডায়ালগ পার্টনার রয়েছে। তো বাংলাদেশের জন্য যদি আসিয়ানে প্রবেশের রাস্তা মসৃণ হয় এবং আসিয়ান দেশগুলোকে যদি আপনি তৃতীয় শক্তির মাধ্যমে মধ্যস্থতা করা যান, তাহলে সেখানে ইস্ট তিমুর এবং মালয়েশিয়ার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আপনি যদি লক্ষ্য করেন সেটি হচ্ছে কি এই জানুয়ারি 25 থেকেই আসিয়ানের চেয়ারের দায়িত্ব নিতে যাচ্ছে মালয়েশিয়া, তো সেখানে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। তো যেহেতু বাংলাদেশ এবং মিয়ানমারের এই রোহিঙ্গা, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে এটাই কথা বলবো, তবে একটা বিরতির পর। দর্শক, আমাদের হ্যাপনিং পয়েন্ট আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছিলাম ডাক্তার রাকিব আল হাসানের সাথে। আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে কিন্তু আপনি আসিয়ান নিয়ে কথা বলছিলেন, এবং সেই সাথে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর দুজন সরকার প্রধান আসলে দেশে এসেছেন, এবং সে নিয়েও আপনি কথা বলছেন। এবং আসিয়ান জোট নিয়ে যেটা কথা বলছিলেন, যদি বাংলাদেশ আসিয়ান জোটে অন্তর্ভুক্ত হতে পারে, তবে কি রোহিঙ্গা যে প্রত্যাবাসনের যে ব্যাপারটা আছে সেটাকে আদৌ সুফল পাবে কিনা আপনার মনে হয় কিনা? আচ্ছা, সেটা বাংলাদেশ উপর পাবে কিনা সেটা পরের আলাপ, বাংলাদেশ ঢুকতে পারবে কিনা সেটা হচ্ছে জরুরি আলাপ। সেটা হচ্ছে কি, ধরেন বাংলাদেশ আসিয়ানে জোটে ঢোকার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটু জিনিসটা বুঝে না বুঝে একটু ভুল পথে আগাচ্ছে। সেটা হচ্ছে কি, আমরা ধরেন হুট করেই আসিয়ানের পূর্ণাঙ্গ সদস্য দেশ হওয়ার চান্স বাংলাদেশের নেই। তারপরে বাংলাদেশের সহযোগী দেশ বা অবজার্ভিং কান্ট্রি হওয়ার সুযোগ নেই, বাংলাদেশের ডায়ালগ পার্টনার হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের একটি মাত্র পথ খোলা, সেটা হচ্ছে সেক্টরাল ডায়ালগ পার্টনার। এর মধ্যে 3টি দেশ সেক্টরাল ডায়ালগ পার্টনার রয়েছে, সেটা হচ্ছে তুরস্ক, নরওয়ে এবং সুইজারল্যান্ড। এবং 3টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ফলপ্রসূ এবং অত্যন্ত ভালো। তো সে জায়গা থেকে বাংলাদেশ যদি সেক্টরাল ডায়ালগ পার্টনারের জন্য যায়, এবং সেই পথে বাংলাদেশের একটি মুক্ত অর্থনৈতিক বাণিজ্য বাজার, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে বা উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে ওনাকে প্রথম বিদেশিকে ফোন কল করেছিল ডক্টর আনোয়ার ইব্রাহিম। এবং আনোয়ার ইব্রাহিম ফোন করার পরে তখন ডক্টর ইউনূস ওনাকে আমন্ত্রণ জানান যে তিনি যেন স্বল্প সময় হলে বাংলাদেশে ভিজিট করে যান। তার পরিপ্রেক্ষিতে উনি দুটি দেশের মাঝখানে জাস্ট ট্রানজিট হিসেবে 5.5 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন। তো সেখানে হচ্ছে কি, বাংলাদেশ আপনি আরও লক্ষ্য করে থাকবেন এই জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের ই ভিসা চালু হচ্ছে থাইল্যান্ডের সাথে। তো বাংলাদেশ আসলে চাচ্ছে যে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে একটি ইকোনমিক হাব তৈরি করার জন্য, এবং এই যে ইকোনমিক হাব তৈরি করলে হচ্ছে কি বাংলাদেশের একটি কান্ট্রির উপরে ডিপেন্ডেন্সি পার্টি কমে যায়। আপনি দেখেন বাংলাদেশ বিগত সরকার আমলে একটি খুব ভালো একটা প্রোপাগান্ডা চালাতো, সেটা হচ্ছে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ। এটা একটা বাজে একটা প্রোপাগান্ডা, বাংলাদেশ কখনো খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ না। আপনি দেখেন বাংলাদেশের তেল, চাল, চিনি, ডাল বিদেশ থেকে আমদানি করতে হতো। আপনি যদি মৌলিক জিনিসগুলো বিদেশ থেকে আমদানি করতে, তাহলে বাংলাদেশ কীভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হয়? তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস চাচ্ছেন এগুলো বিকল্প রাস্তা খোঁজার জন্য। আপনি দেখেন বাংলাদেশের সাথে এখন ইন্ডিয়া যেহেতু ভিসা বন্ধ, অনেক পণ্য আমদানি বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ একটু ঝামেলায় পড়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিকল্প অর্থনৈতিক বাজারগুলো খোলার জন্যই এই আসিয়ানের ঢোকাটা বাংলাদেশের অত্যন্ত জরুরি, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশের সামরিক খাত কিংবা বাংলাদেশের অন্যান্য যে কূটনীতিক বা বিজনেস এক্সপ্যান্ড করার জন্য যে সেটিও একটা জরুরি ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়াতে বাংলাদেশের বেশিরভাগই কিন্তু আমাদের মেডিকেল ট্যুরিজমের জন্য যায়। তো এখন যেহেতু ইন্ডিয়া ভিসা বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেক আমার পরিচিত অনেক কেমোথেরাপি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তারা অনেক মানে বিপদের মধ্যে পড়ে গেছে। তো এখন বাংলাদেশের আরও কিছু মানুষ কিন্তু আগে থেকেই মালয়েশিয়া, ব্যাংককে ট্রিটমেন্টের জন্য যায়। তো এখন যদি দেখেন, আপনি যদি এখানে যদি ওদের ফ্লোটা একটু বেড়ে যায়, ওরা যদি এখান থেকে আমাদের এয়ার ফেয়ারটা কমায় দেয়, তাদের প্যাকেজটা একটু কমায় দেয়, তাহলে আমাদের বিকল্প অপশনগুলো তৈরি হয়ে গেল। তো সেখানে বাংলাদেশ যদি আসিয়ানে ঢোকে তাহলে সেটাও পেয়ে যাবে। আর আপনি যে প্রসঙ্গ করেছেন সেটি হচ্ছে কি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। এখন আপনি লক্ষ্য করে থাকবেন রোহিঙ্গাতে কিন্তু আপনার তাদের যে জান্তা সরকারের সাথে তাদের আরাকান সশস্ত্র বিদ্রোহীদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এবং গৃহযুদ্ধ চলছে সেখানে। তো সেখানে যদি এবং প্রায় 80% আরাকান বাহিনীদের হাতে দখলে, তো তারা যদি পূর্ণাঙ্গ দখল নিয়ে ফেলে, তখন হচ্ছে কি বাংলাদেশে কিন্তু অলরেডি 13 লক্ষ রোহিঙ্গা রয়েছে। তো তখন কিন্তু তারা এখানে অলরেডি কিন্তু চায়না এখানে অনেক ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশের এই টেকনাফ, উখিয়া, নাফ নদীর ওই পারেই, ঠিক ওই পারেই। তো সে জায়গা থেকে সহসা আমি এটির কোনো মানে সমাধান দেখছি না, উত্তরণ দেখছি না। আচ্ছা, আমরা ভূরাজনীতিতে জানি যে বাংলাদেশের আগামী দিনগুলোতে কিন্তু বাংলাদেশে ভারত, চীন, রাশিয়া এবং তাদের প্রভাব আমরা দেখতে পাবো। এবং ভূরাজনীতিতে এখন পর্যন্ত আমরা যে দেশগুলোর প্রভাব দেখতে পেয়েছি তার মধ্যে কিন্তু এই 3টা দেশ উল্লেখযোগ্য। আরেকটা দেশ মিসিং করেছে, সেটা হচ্ছে আমেরিকা। আমরা আসলে পরবর্তী দিনগুলোতে এই সব দেশের প্রভাব কতটুকু দেখতে পারবো বলে আপনার মনে হয়? আচ্ছা, বাংলাদেশ হচ্ছে কি পূর্ণাঙ্গ দেশ না হলেও বাংলাদেশ জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ দেশ। অনেকে বলে যে বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশের মানুষ খেতে পায় না, বাংলাদেশের টাকা নাই, বাংলাদেশের মানুষ অনেকের উপর ডিপেন্ডেন্স। ইটস ট্রু, বাট বাংলাদেশের হচ্ছে কি আপনি যদি জিওপলিটিক্যালি দেখেন, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তার মূল কারণ হচ্ছে কি, আপনি যদি আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড যদি দেখেন বা G20 দেখেন, সেখানে যেহেতু তারা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং বঙ্গোপসাগর কেন্দ্র করে যে এই জোটগুলো তৈরি হচ্ছে, তো সেখানে বাংলাদেশ একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং বাংলাদেশকে ফেলে দেওয়া সম্ভব না। আবার আপনি যদি দেখেন ভারতের চিকেন নেক কিংবা সে আমাদের শিলিগুড়ি করিডোরের পাশে চীনের পাশে আমাদের তিস্তা প্রকল্প এখানে করতেছে, সেখানেও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অংশ, আবার এখানে বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং বাংলাদেশকে আপনি চাইলে স্কিপ করতে পারবেন না। এখন মূল পয়েন্টের জায়গা হচ্ছে কি বাংলাদেশ কতটুকু ব্যালেন্স করবে। আবার এখানে আপনি যদি দেখেন BRI, চাইনিজ যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্পটি, সেই প্রকল্প এখানে অনেক বাংলাদেশে অনেক অর্থায়ন রয়েছে। তো সেই আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য এগুলো বিরাট একটা চ্যালেঞ্জের জায়গা। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কীভাবে এগুলোকে মোকাবেলা করবে, তার জন্য হচ্ছে কি বাংলাদেশে একটি সুষম পররাষ্ট্রনীতি থাকা উচিত এবং হচ্ছে কি ব্যালেন্সিং থাকা উচিত। বাংলাদেশে কোনো দিকে একপাক্ষিক না ঝুঁকে। আরেকটি রয়েছে ব্রিক্স।
তো সে জায়গা থেকে যদি বাংলাদেশ একপাক্ষিক না জোটে বাংলাদেশগুলোকে ব্যালেন্সে থাকা উচিত এবং বাংলাদেশ সবার সাথে আসলে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করে বাংলাদেশে যেটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলোকে যদি প্রাধান্য দেয় তাহলে যে জনগণের যে ম্যান্ডেট থাকে, বিগত সরকার যেটা করেছে তারা কোনো জনগণের ম্যান্ডেট ছিল না। তো আগামীতে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারা যদি বাংলাদেশের জনগণের স্বার্থটাকে মূলত প্রাধান্য দেয় তাহলে আমি মনে করি না যে এখানে যেই গ্লোবাল পাওয়ারের যে ব্যালেন্সগুলো সেই ব্যালেন্সগুলো বাংলাদেশে রক্ষা করতে অবশ্যই আমরা এখন একটু প্রবাসী দের দিকে ফিরতে চাই। সেখানে হচ্ছে বাংলাদেশি অভিবাসী কর্মীদের কল্যাণ এবং বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির জন্য কূটনৈতিক কি প্রচেষ্টাগুলো আসলে করা যেতে পারে এবং বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে কি কি প্রচেষ্টাগুলো নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি সেটা হচ্ছে কি বাংলাদেশে যে কোটি দেশের সাথে ভিসা বন্ধ রয়েছে সে একটি দেশের সাথে এখনো ভিসা চালু করা যায়নি। আপনি যদি দেখেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া কিংবা হচ্ছে দক্ষিণ কোরিয়া অনেকগুলো দেশের সাথে ভিসা বন্ধ। তো আমাদের অতি দ্রুত হচ্ছে কি এই দেশগুলোর সাথে ভিসা চালু করার ব্যবস্থা করা উচিত এবং ভিন্ন বিকল্প অন্য কোনো দেশের সাথে যদি বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশের যে শ্রমিক ম্যান পাওয়ার যে বিজনেস বা যে শিল্পটা সেটা কীভাবে এক্সপ্যান্ড করা যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং প্রত্যেকটি দেশের সাথে স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে কি আমরা আরও বেশি টেকনিক্যাল পাওয়ার লোক পাঠাতে পারবো। তাহলে পাঠাতে পারলে হচ্ছে কি আমাদের রেমিটেন্স খাতটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে আমাদের এখানে আপনি যদি বিজনেস এক্সপ্যান্ড করেছেন কথা বলেছেন সেক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশ শুধুমাত্র আরএমজি মার্কেটের উপরে ডিপেন্ডেন্স। তো আমাদের আরও বিকল্প কথা আপনি যদি দেখেন এর বাইরে যদি আমাদের সিরামিক শিল্প, আমাদের মেডিসিন শিল্প, ফার্মাসিউটিক্যাল শিল্প আরও অনেক ধরনের যদি বিজনেস প্রকল্পগুলোকে এক্সপ্যান্ড করা যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আগামী দিনগুলোতে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আরও বেশি ট্রেড পার্টনার বাংলাদেশ বাড়াতে পারবে। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে যদি একদম শেষেই জানতে চাই যে ভবিষ্যৎ অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার আসলে কোনগুলো হওয়া উচিত? বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত শুরুতে বাংলাদেশের দেশের মধ্যে একটি সুষম ডেমোক্রেসি, সুষম যে গণতন্ত্রকে আমরা বলি। আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে এতগুলো মানুষের রক্ত, সেই রক্তের দাগ এখনো মোছেনি, সেই রক্ত কোনোভাবে বৃথা হতে দেওয়া যাবে না। সুতরাং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট এবং বাংলাদেশের যেন আমরা কোনো দেশের প্রতি ঝুঁকে না পড়ি, শুধুমাত্র ক্ষমতার প্রতি প্রলোভন না হয়ে আমরা যেন দেশের মানুষের কথা চিন্তা করে আমরা যেন আমাদের পররাষ্ট্রনীতিকে সাজাই এবং আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত উন্মুক্ত বাজারের মতো, যেই পররাষ্ট্রনীতিতে আমরা বাংলাদেশ শুধুমাত্র রিজনাল পাওয়ার না আন্তর্জাতিক বহির্বিশ্ব একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। সে করতে পারলে আমরা আশা করি যে বাংলাদেশ খুব তৈ করে এগিয়ে যাবে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে এবং এটিন নিউজ এবং এটিন নিউজের দর্শককেও ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবো, তাদেরকে অভিনন্দন জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। সেই সাথে আমাদের দর্শকদেরকেও জানাতে চাই যে নানান চড়াই উতরাই পার হয়ে আসলে 2024 সাল আমরা শেষ করেছি, সামনে নতুন একটা বছর আসছে এবং আমাদের অতিথি যেমনটা বলছিলেন আসলে জনমুখী উদ্যোগ এবং পদক্ষেপই আসলে পারে বাংলাদেশকে উন্নত একটি জায়গা নিতে এবং পররাষ্ট্রনীতির ভিতকে শক্ত করতে এবং নতুন বছরের জন্য সেই আশা রেখে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। আমরা নতুন বছরে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।